আরে স্যার, গাড়ি তো খারাপ হয়ে গেছে, ঠিক করতে 2-3 ঘন্টার মতো সময় লাগবে। আপনি একটা কাজ করতে পারেন, ওই দূরে একটা ঘর দেখা যাচ্ছে, আপনি একটা কাজ করুন, এই ঝড় বৃষ্টিতে বাইরে না ঘুরে আপনি ওই ঘরে গিয়ে আশ্রয় নিন। আমার যখন গাড়িটা ঠিক করা হয়ে যাবে আমি আপনাকে ডেকে নেব। ঠিক আছে, তাহলে তুমি গাড়িটা ঠিক করো, আমি যাই দেখি কি হয়, একটু আশ্রয় নিতে পারি কিনা। বলছি, বাড়িতে কেউ আছেন? কে আপনি? এত রাতে কি চাই আপনার এখানে? বুড়িমা, আমি অনেক দূর থেকে এসেছি আর এখনো অনেক দূরে যেতে হবে, আর আমার গাড়িটাও হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এখন কি করব। আপনি যদি কিছু মনে না করেন, কিছুক্ষণের জন্য আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবেন। আমার গাড়িটা ঠিক হয়ে গেলেই আমি চলে যাব। ঠিক আছে, তাহলে ভেতরে চলে আসো। নাও বাবা, এটা দিয়ে মাথাটা মুছে নাও, পুরো তো ভিজে গেছে। নাও বাবা, আর একটু ভাত আছে, একটুখানি খেয়ে নাও। রে, এখন কে কাঁদতেছে? ও ভুল শুনেছি হয়তো, তাহলে এখানে আবার কে কাঁদবে? হ্যাঁ, ভুল শুনিনি, কেউ একজন তো কাঁদতেছে। পাশের ঘর থেকে তো কান্নার আওয়াজটা আসতেছে। যাবো একবার গিয়ে দেখবো, না একবার গিয়ে দেখি কে কাঁদতেছে। দুনিয়াতে চলছে নাম না জানা এক ভাইরাস। এই ভাইরাসের জন্য অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। ইনি হচ্ছেন ডক্টর নাইম। অনেক দিন ধরেই এই ভাইরাসটার ওষুধ তৈরি করার চেষ্টা করছে। এর আগেও দুবার ব্যর্থ হয়েছে, কিন্তু ইনি হাল ছাড়েননি, কারণ এটা তার জীবনের সব থেকে বড় ইচ্ছা যে এই ভাইরাসটা ঠিক করার ওষুধ তৈরি করেই ছাড়বে। সত্যি কি ইনি এই ভাইরাসটার ওষুধ তৈরি করতে পারবেন, নাকি আবারও ব্যর্থ হবে? সেটা জানতে হলে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবার আশা করি আমি ওষুধটা তৈরি করতে পেরেছি, এবার আর হয়তো ফেল হব না। কিন্তু এখনও তো আমি শিওর না যে ওষুধটা আমি ঠিকঠাক বানাতে পেরেছি কি না। এটা তো কাউকে দিয়ে পরীক্ষা করাতে হবে, না হলে তো আমি কি বুঝতেও পারবো না যে ওষুধটা আমি ঠিকই বানিয়েছি কি না। কিন্তু কাকে দিয়ে পরীক্ষা করানো যায়? আরে, আনিসুল আসতেছে না? ওকে দিয়েই তো ওষুধটা পরীক্ষা করালে হয়। আনিসুল ডক্টর নাইমের অ্যাসিস্ট্যান্ট, যে কোনো কাজে সব থেকে বেশি ডক্টর নাইমকে সাহায্য করে। স্যার, ওষুধটা তৈরি করতে পেরেছেন না পারেননি? স্যার, আমার কাছে খবর আছে এই ভাইরাসটায় অনেক মানুষের প্রাণ হারাচ্ছে, আর অনেক মানুষ তো মরেও গেছে। আর বেশিরভাগ ভাইরাসটা হচ্ছে বাচ্চাদের। কত যে বাচ্চা মরেও গেছে তার কোনো ঠিক নেই। স্যার, ওষুধটা কি তৈরি করতে পারলেন? একে যদি আমি এখন বলি যে ওষুধটা আমি তৈরি করতে পেরেছি, কিন্তু আমি এখনো সঠিক জানি না যে ওষুধটা কাজ করবে কি না। স্যার, ওষুধটা না তৈরি করতে পারলে কত মানুষের প্রাণ হারাবে তার নাই ঠিক। কি হলো স্যার, কি ভাবছেন? আরে হ্যাঁ, আমি ওষুধ তৈরি করে ফেলেছি। আশা করি আর কাউকে এই ভাইরাসটার জন্য জীবন হারাতে হবে না। কি বলছেন স্যার, সত্যি? আমি এখনই গিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমাদের স্যার ভাইরাসটার ওষুধটা তৈরি করে ফেলেছে। আরে আর কোথায় যাচ্ছ?
কেন স্যার, সবাইকে জানাতে? আরে শোনো, সবাইকে তো অবশ্যই জানাবে, কিন্তু তার আগে তুমি একটু ওষুধটা খেয়ে দেখো তো ঠিক আছে কিনা। কেন স্যার, আপনি কি ওষুধটার পরীক্ষা করেননি? দেখুন স্যার, ওষুধটা না যদি আপনি পরীক্ষা করে থাকেন আমি তাহলে খাতে পারবো না, বলে দিচ্ছি। আরে না, তুমি ওরম বলছো কেন? ওরম বলবো না, আগের বেলা তো ওষুধটা না বলে পরীক্ষা করে খাইয়ে দিয়েছেন, আর ওই ওষুধটা খেয়ে 3 দিন ধরে আমার জ্বর ছিল। আরে তুমি রাগ করছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই বলছি ওষুধটা খেয়ে নেওয়ার কথা। আর আগের বারের কথা নিয়ে এখন মন খারাপ করলে হবে বলো? আর তুমি বলছো তো যে ওষুধটা আমি পরীক্ষা না করে তোমাকে খাওয়াচ্ছি? আমি নিজে ওষুধটা খেয়ে পরীক্ষা করেছি। বললে তো ঠিক আছে। হ্যাঁ, আমি তোমার ভালোর জন্যই বলছি ওষুধটা খেয়ে নেওয়ার কথা। তুমি এখন বাইরে সবাইকে জানাতে যাবে যে আমি ওষুধটা তৈরি করে ফেলেছি, আর বলা যায় না ওই ভাইরাসটা যদি তোমার লেগে যায় তখন কি হবে বলো তো? আরে এটা তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ, ওই জন্যই বলছি যে ওষুধটা তুমি একটু খেয়ে তারপর তুমি গিয়ে বাইরে সবাইকে জানাও। হ্যাঁ স্যার, তাহলে দিন। চলো, ওষুধ তো খাইয়ে দিছি, এবার 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে, তারপরেই বুঝতে পারবো যে ওষুধটা কাজ করছে কি না। আচ্ছা স্যার, পেটের মধ্যে এমন হচ্ছে কেন বলুন তো? কেমন হচ্ছে? আরে স্যার, কেমন যেন পেটের মধ্যে মোচড় মারতেছে। কেন পেটের ভিতরে মোচড় মারবে কেন? জানি স্যার, পেটের মধ্যে কেমন হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, একটু বাথরুম টেন ঘুরে আসি আগে। আরে স্যার, কি হলো? আনিসুল ওরম বাথরুমে ঢুকছে আর বের হচ্ছে কেন? এর নাম আজিত, ডক্টর নাইমের আর একটা অ্যাসিস্ট্যান্ট। ডক্টর নাইমের কাজের পিছনে যত রকমেরই বুদ্ধি সব এই আজিতই দেয়, কিন্তু আজিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর ডক্টর নাইমকে যখনই নামাজ পড়ার কথা বলে তখনই ডক্টর নাইম একটাই কথা বলে, নামাজ পড়ে কি হবে? আর আজিতও একটাই কথা বলে, আরে স্যার, নামাজ পড়লে আপনি যেই কাজটাই করেন না কেন আর যেটাই আল্লাহর কাছে দোয়া করেন না কেন, আপনার সেই দোয়াটাই কবুল হবে। আর প্রত্যেকবারেই ডক্টর নাইমের একটাই কথা, দেখো আজিত, আমি এই পর্যন্ত এসেছি শুধুমাত্র আমার নিজের বুদ্ধিতে। আমি তো নামাজ পড়ি না, তাহলে তো আল্লাহ পারতো আমাকে তোমার জায়গায় রাখতে আর তোমাকে আমার জায়গায় রাখতে। দেখো, এসব করে কিছু হয় না। নামাজ পড়ে দোয়া করলে যদি দোয়া কবুল হতো তাহলে সবাই ওটাই করতো। স্যার, যে কোনো কিছু করার পিছনে আল্লাহর যে কোনো একটা উদ্দেশ্য থাকে, ওরকমই আমি আমার জায়গায় আছি আর আপনি আপনার জায়গায় আছেন, আর এর পেছনেও আল্লাহর যে কোনো একটা উদ্দেশ্য আছে। আর আপনি বলছেন নামাজ পড়ে দোয়া করলে যদি দোয়া কবুল হতো তাহলে সবাই ওটাই করতো। আজ হয়তো আমার কথা আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবেন। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। চলুন, অনেকটা হলো ব্যাকগ্রাউন্ডের গল্প, এবার ওইদিকে আনিসুলের কি হলো একটু দেখে আসি। আরে স্যার, কি হলো? আনিসুল ওরম বাথরুমে ঢুকছে আর বের হচ্ছে কেন? কি হলো স্যার, এবারও কি ওষুধটা তৈরি করতে গিয়ে ফেল হয়ে গেলেন? আরে হ্যাঁ আজিত, আমি এতবার করে চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমি ওষুধটা তৈরি করতে পারছি না। আমার কি এই ইচ্ছাটা আর কোনোদিনই পূরণ হবে না? কত মানুষ মারা যাচ্ছে এই ভাইরাসটার কারণে। আমি এত চেষ্টা করছি মানুষগুলোর পাশে দাঁড়ানোর, কিন্তু এখনো পর্যন্ত আমি ওষুধটাই তৈরি করতে পারলাম না। আরে স্যার, আপনি ওরম বলছেন কেন? আপনি তো ভালো নিয়তে ওষুধ তৈরি করছেন আর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ফেরাবেন না। আমি দোয়া করব যাতে আপনি খুব তাড়াতাড়ি ওষুধটা তৈরি করতে পারেন। এর পরের বারে যখন আপনি ওষুধটা তৈরি করবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। আশা করি আল্লাহ আপনার কাজে বরকত দেবেন। ওই শুরু হয়ে গেল, এর সাথে আর বেশিক্ষণ বকা যাবে না, নাহলে এ আমার মাথা খারাপ করে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমার কাজ করো, আমি দেখি কি করা যায়। ঠিক আছে স্যার, আর মনে করে বিসমিল্লাহ বলে শুরু করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার এইবারেও আমি বুঝতে পেরেছি ওষুধটা পরীক্ষা না করেই আমাকে খাইয়েছেন স্যার। আগের বারেও আমাকে খাওয়ালেন, এইবারও আমাকে খাওয়ালেন। আপনার কি বাঁশ দিচ্ছে আমাকে একটু বলবেন স্যার? উফ, ফের হাগা পেয়ে যায়, জলদি জানি না প্যান্টে হয়ে যাবে। উফ, মাথা খারাপ করে দেবে এই আমার। আর তোর হলো রে ওই আনিসুল, এইবারে শালা পায়খানা তুলে মুখে ছুঁড়ে মারবো। আমাকে ভুলভাল ওষুধ খেয়ে কাজ করতে বলছেন আমাকে। একটু শান্তিতে হাঁকতে দাও স্যার, শান্তিতে একটু হাঁকতে দাও। আর এইবারে যদি আমাকে ডেকেছেন স্যার তাহলে দেখবেন পায়খানা ছুঁড়ে মুখে মারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে তুই হেগে নে। এত কিছু হওয়ার পরেও হাল ছাড়িনি ডক্টর নাইম।
তার জীবনে এখন একটাই লক্ষ্য, ওই ভাইরাসটা ঠিক করার ওষুধ তৈরি করা। মনে সাহস আর নিজের ওপরে বিশ্বাস রেখে 2 দিনের মধ্যেই আবারও একটা ওষুধ তৈরি করে ফেললো ডক্টর নাইম। কিন্তু ডক্টর নাইম এবারেও জানতো না যে তার বানানো ওষুধটা কাজ করবে কি না। ওষুধ তো তৈরি করে ফেললাম আবারও, কিন্তু এখন বুঝবো কি করে যে ওষুধটা ঠিকঠাকই বানাতে পেরেছি কি না। আজিত, সে আনিসুল কোথায় বলো তো? না না স্যার, ওই কাজটা একদম করতে যাবেন না। এর আগের বারেও আপনার ভুলভাল ওষুধ খেয়ে বেচারি যা অবস্থা হয়েছিল, এখনো মনে হয় সে বাথরুমেই বসে আছে। তাহলে কি করে বুঝবো বলো তো যে ওষুধটা ঠিকঠাকই বানাতে পেরেছি কি না? স্যার, আপনাকে আমি বলেছিলাম মনে আছে যে এর পরের বারে ওষুধটা তৈরি করতে যান, তাহলে কাজটা শুরু করার আগে বিসমিল্লাহ বলবেন, তা বলেছিলেন? নও, এ আবার কোন কথা থেকে কোন কথায় চলে গেল। আরে হ্যাঁ, আমি বলেছিলাম। মিথ্যে কথা। স্যার, আমি আপনাকে ভালো করেই চিনি আপনি কেমন। দেখুন স্যার, সব জিনিস নিয়ে মিথ্যা কথা বলবেন, কিন্তু এই সব জিনিস নিয়ে মিথ্যা কথা বলবেন না। স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছি। আপনি যদি কোনো কাজ করার আগে বিসমিল্লাহ বলে শুরু করেন, তাহলে ওই কাজে আল্লাহ বরকত দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার থেকে বলবো। ঠিক আছে স্যার। আমি আছি আমার টেনশানে যে ওষুধটা আমি কি করে পরীক্ষা করব, আর এর সব সময় ওই একই কথা। ডাক্তার সাহেব, আমার ছেলেটাকে বাঁচান ডাক্তার সাহেব। আরে কি হয়েছে আপনার ছেলের? আমি জানি না ডাক্তার সাহেব, খুব চটপট করছে ডাক্তার সাহেব, নিঃশ্বাস নিতে পারছে না, খুব চটপট করছে। একবার চলুন না ডাক্তার সাহেব, নাহলে আমার ছেলেটা মারা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আজিত, চলো তো। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন চলুন। ডাক্তার সাহেব, হ্যাঁ তাড়াতাড়ি চলুন, একটু তাড়াতাড়ি চলুন। আরে সর্বনাশ! কি হলো স্যার? আজিত, আমি চেক আপ করে দেখলাম এই ছেলেটার তো ওই ভাইরাসটাই হয়েছে। কি ডাক্তার সাহেব, কি বলছেন আপনি? আমার ছেলেটাকে কি আমি তাহলে আর বাঁচাতে পারবো না? আমি শুনেছি নাকি ওই ভাইরাসটা হলে কেউ বাঁচে না। ডাক্তার সাহেব, আপনি কিছু করুন। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি ভেঙে পড়বেন না স্যার, একটু দেখুন না চেষ্টা করে। আজিত, তুমি তো সবই জানো ওই ওষুধটা তৈরি করার আমি কত চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত আমি ওষুধটা তৈরি করতে পারিনি। স্যার, আপনি তো একটা ওষুধ তৈরি করেছেন, ওই ওষুধটাই দিয়ে দেখুন না। আজিত, তুমি তো জানো সেই ওষুধটা এখনো আমি পরীক্ষা করিনি, তাহলে আমি কি করে এখন এই ওষুধটা তাকে খাওয়াবো বলো তো? স্যার, আল্লাহর নাম নিয়ে একটু চেষ্টা করে তো দেখুন। এমনও তো হতে পারে যে এই ওষুধেই কাজ হয়ে যাবে, আর যদি কাজ হয়ে যায় তাহলে এই বাচ্চাটারও জীবন বেঁচে যাবে, আর আপনার এক্সপেরিমেন্টটাও সাকসেসফুল হয়ে যাবে। প্লিজ স্যার, একবার আল্লাহর নাম নিয়ে চেষ্টা করে দেখুন। তাহলে দেখি একবার চেষ্টা করে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বিসমিল্লাহ বলে ওষুধটা গালে দিন প্লিজ স্যার। কোনোদিন এসব কথা আর আপনাকে বলবো না। আজকে স্যার আমার জন্য না হলেও এই বাচ্চাটার জন্য বিসমিল্লাহ বলে ওষুধটা দিন। সত্যি বলছি স্যার, আর কোনোদিনও আপনাকে এসব কথা আমি বলবো না, প্লিজ স্যার। বিসমিল্লাহ। হ্যাঁ, আমার ছেলে কথা বলেছে। স্যার, আপনার ওষুধে কাজ করেছে স্যার, আপনার ওষুধে কাজ করেছে। হ্যাঁ আজিত, আমি পেরেছি। আজিত, আমি পেরেছি। ডাক্তার সাহেব, আমি আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? আরে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমি যাচ্ছি এক্ষুনি ডাক্তার সাহেব। আমি সব গ্রামবাসীর লোককে জেনে আসবো ওই ভাইরাসটার ওষুধটা আপনি আবিষ্কার করে ফেলেছেন। আরে, উফ। স্যার, অবশেষে তাহলে আপনার স্বপ্নটা পূরণ হলো।
হ্যাঁ অজিত, এবারে আমি সব মানুষের পাশে দাঁড়াতে পারবো আর এই ভাইরাসটা থেকে মানুষকে বাঁচাতে পারবো। স্যার আপনাকে আমি বলেছিলাম না, যে কোনো কিছু করার আগে আল্লাহর নাম নিয়ে করলে এই কাজে আল্লাহ বরকত দেয়। কি মিললো তো স্যার? আপনি বিসমিল্লাহ বললেন, তারপরে ওষুধটা কাজ করে গেল। দেখো অজিত, তোমার কাছে হয়তো মনে হয় যে আজকে আমি বিসমিল্লাহ বলেছি বলে আমার ওষুধটা কাজ করেছে, কিন্তু আমি আমার বুদ্ধি খাটিয়ে এতদিনের রিসার্চ করেছি বলেই আজকে আমার এই ওষুধটা কাজ করেছে। স্যার আপনাকে আমি যেহেতু বলেছি যে আপনাকে আমি এইসব বিষয়ে আর কোনো কথা বলবো না, সেহেতু এই বিষয়ে আপনাকে আমি কোনো কথা বলবো না। কিন্তু স্যার একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন। আল্লাহ পাক আপনাকে বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবারে চলো, সে আনিসুলকে গিয়ে তো খবরটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার চলুন। আর এই করেই ডক্টর নাইম সেই ভাইরাসটার ওষুধটা তৈরি করে ফেলল। আর এই খবরটা প্রথমে গ্রামবাসী সবার কানে পৌঁছে গেল। তার কিছুদিনের মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে গেল এই কথাটা। এখন ডক্টর নাইমের গুণগান সবার মুখে মুখে। আর ডক্টর নাইম তারপরে হয়ে গেল বিখ্যাত একজন ডক্টর। ডক্টর নাইমকে একদিন একটা বড় অ্যাওয়ার্ড শোতে ডাকা হয়েছে। আর ডক্টর নাইম তো খুবই খুশি, কারণ তার জীবনের সব থেকে বড় পুরস্কারটা সে পেতে চলেছে। কিন্তু একটা বড় সমস্যা হয়ে যায়। ডক্টর নাইম ওই অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য প্লেনের টিকিট আগে থেকে কেটে রাখে, কিন্তু যেই দিনে সে অ্যাওয়ার্ড শোতে যাবে সেই দিনেই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয় আর তার প্লেনের টিকিটটাও ক্যান্সেল হয়ে যায়। ডক্টর নাইম কী করবে তখন বুঝতে পারছিল না। জীবনের সব থেকে বড় পুরস্কারটা সে পেতে চলেছিল, কিন্তু তার ভয় হচ্ছে যে সে হয়তো আর সেখানে যেতে পারবে না। কি হলো স্যার, এখানে বসে আছেন কেন মন মেয়াদ খারাপ করে? এখন তো আপনার খুশির সময়, আপনার এক্সপেরিমেন্ট সাকসেস হয়েছে। কালকে আপনি আপনার জীবনে সব থেকে বড় পুরস্কার পেতে চলেছেন, তো এত মন খারাপ কেন আপনার? আনিসুল, তোমাকে কি বলবো দুঃখের কথা, আমি মনে হয় আর ওই অ্যাওয়ার্ড শোতে যেতে পারবো না। আনিসুল, প্লেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। কি বলছেন স্যার? হ্যাঁ আনিসুল, আমি ঠিকই বলেছি। এই ঝড় বৃষ্টির কারণে প্লেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। আমার জীবনের সব থেকে বড় পুরস্কারটা আমি পেতে যাচ্ছিলাম, কিন্তু মনে হয় আমার আর সেখানে যাওয়া হবে না। স্যার আপনি মন খারাপ করবেন না, আপনি একটা কাজ করতে পারেন। আপনি যদি এখনই গাড়ি ধরে যদি বেরিয়ে যান, তাহলে আপনি 4 কি 5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন। কি বলো আনিসুল, সত্যি? তাহলে তো এখনই বেরিয়ে পড়তে হবে। তাহলে তাই করি, চলো এখনই বেরিয়ে পড়ি। হ্যাঁ স্যার, দেরি করাটা ঠিক হবে না, চলুন চলুন। আনিসুলের কথা মতো ডক্টর নাইম আর দেরি না করে বেরিয়ে পড়লো ওই অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য। কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যে একটাও গাড়ি খুঁজে পাচ্ছিল না। অবশেষে একটা গাড়ি তারা পেল। হ্যাঁ কোথায় যাবেন? গাড়িওয়ালা এটা জিজ্ঞাসা করতেই আনিসুল সব কথা খুলে বলল যে এনাকে ওই জায়গায় পৌঁছে দিতে হবে এই সময়ের মধ্যে। গাড়িওয়ালা তখন চিন্তা করলো, সারাদিন তো এই জল বৃষ্টির কারণে কোনো প্যাসেঞ্জার পাইনি, যাক আল্লাহ পাক আমার দিকে একটু মুখ তুলে চেয়েছে। হ্যাঁ স্যার যাবো, কিন্তু 5,000 টাকা লাগবে, তার কমে তো আমি যেতেই পারবো না। কি 5,000 টাকা? এখান থেকে একটুখানি যাবে 5,000 টাকার কথা বলছো? হ্যাঁ এখান থেকে এইটুকু প্রায় 7 থেকে 7.5 ঘন্টার রাস্তা। তুমিও আছো সত্যি অত দূরের রাস্তা আর বলছো যে এইখান থেকে এইটুকু? তোমার মাথায় কবে যে জ্ঞান বুদ্ধি হবে কি জানি। আরে স্যার, একটু দাম দর না করলে হয়? অত তোমাকে বার্গেটিং করতে হবে না, এমনিতেই গাড়ি পাচ্ছি না, আবারও বার্গেটিং করতেছে। চলো ভাই, তোমাকে 5,000 টাকাই দেবো, শুধু আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ঠিক টাইমে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আসুন আসুন স্যার, বসে পড়ুন। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার আপনি তো একটা বড় ডাক্তার, আপনি আপনার এই অ্যাসিস্ট্যান্টটাকে একটা মাথা ভালো হওয়ার ওষুধ খাওয়াতে পারেন না, যাতে একটু পাগলামিটা কম করে? পাগলাই মানে? তুই কি আমাকে পাগল বললি? শুধু পাগল না, তুমি একটা বড় রাম ছাগল। দাঁড়া, তোকে কোনোদিন পাই, এখন স্যার যাবে বলে কিছু বললাম না। দাঁড়া, তোকে পরে পাই, তোকে মজা দেখাবো। স্যার ফ্রিতে মজা নিয়ে নিল। তারপর ডক্টর নাইম গাড়িতে উঠে বেরিয়ে পড়লো তার গন্তব্যে যাওয়ার জন্য। আচ্ছা স্যার, আপনি এত রাতের বেলায় অত দূরে যাচ্ছেন কেন? আপনি তো প্লেনে বা কোনো প্রাইভেট গাড়িতে যেতে পারেন, তাহলে তো আপনার একটু সুবিধা হতো।
তারপর ডক্টর নাইম বলল, তোমরা তো সবাই জানো এখন যেই ভাইরাসটা সবার হচ্ছে সেই ভাইরাসটার ওষুধ আমি আবিষ্কার করেছি। আর এই কথাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই জন্যই আমাকে একটা অ্যাওয়ার্ড শোতে ডাকা হয়েছে। আর সেখানে যাওয়ার জন্যই আমি প্লেনের টিকিটও কেটে রেখেছিলাম, কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমার প্লেনের টিকিটটাও ক্যান্সেল হয়ে যায়। আর কালকে সকাল 8টার সময় শোটা চালু হবে, তার আগে আমাকে ওই জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। আর কোনো গাড়ি না পাওয়ায় তোমার গাড়িতে আমি উঠলাম। ও আচ্ছা স্যার, তাহলে এই ব্যাপার। আরে স্যার, আপনি অনেক ভালো মানুষ স্যার, আমি আপনার অনেক নামও শুনেছি স্যার। আপনি বিনা পয়সায় ওই ভাইরাস থেকে মানুষজনকে বাঁচাচ্ছেন। আপনি স্যার সত্যিই অনেক ভালো মানুষ। আপনার মতো মানুষকে যে আমি হেল্প করতে পারছি এটাই আমার জন্য অনেক বড় কিছু। এসব কথা হতে হতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তারপরেই হলো ফের আরও একটা সমস্যার শুরু। কি হলো, গাড়ি ওরম করে ব্রেক মারলে কেন? আরে স্যার, সামনে কি করে যাব? সামনে তো ঝড় বৃষ্টির কারণে পুরো ডুবে গেছে রাস্তা। এই যদি আমি টোটোটা নিয়ে সামনে যাই তাহলে তো আমার টোটো ডুবে যাবে। তাহলে এখন কি করবে? আরে স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আরেকটা রাস্তা জানি। এই রাস্তা থেকে ওই রাস্তাতে আমরা যদি যাই তাহলে আরও তাড়াতাড়ি পৌঁছে যাব। তাহলে তো খুবই ভালো। তা তুমি ওই রাস্তা দিয়ে না নিয়ে গিয়ে আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছো কেন? আরে স্যার, ভুলে গিয়েছিলাম। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি যেহেতু বলেছি আমি আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দেবো। আপনাকে এই নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো। আবারও গাড়ি চলতে শুরু করলো। আর যত রাত হচ্ছে ঝড় বৃষ্টি যেন আরও বেড়ে চলেছে। এই ঝড় বৃষ্টির জন্য অসংখ্য গাছপালা রাস্তায় পড়ে যাচ্ছে। তবুও বাধা না মেনে ডক্টর নাইম এবং সেই গাড়ি চালক এগিয়ে চলেছে, দুজনে গল্প করতে করতে। কিন্তু 2 ঘন্টা মতো টানা গাড়ি চলার পর শুরু হলো আরও একটা সমস্যা। আরে আবার কি হলো? গাড়ি থামালে কেন? আরে স্যার, বুঝতে পারছি না কি হলো, আর চালুও তো হচ্ছে না। উফ, দেখো দেখো, নেবে দেখো কি হলো। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, একবার নেবে দেখি কি হলো। স্যার, গাড়ি তো খারাপ হয়ে গেছে। কি? গাড়ি কি করে খারাপ হলো? দেখো দেখো, একটু ভালো করে দেখো। হ্যাঁ স্যার, আমি ভালো করেই দেখেছি। কি হবে তাহলে এখন? এই ঝড় বৃষ্টির রাতে গ্যারেজ কোথা পাবে? আরে স্যার, আপনি কি আমাকে হালকায় নিচ্ছেন নাকি? আমি নিজেই ঠিক করতে পারি, কিন্তু একটু সময় লাগবে। তাও কতক্ষণ টাইম লাগবে? তাও 2 ঘন্টা তো লাগবেই। কি 2 ঘন্টা? তাহলে তো আমার সেখানে পৌঁছাতেই অনেক টাইম লেট হয়ে যাবে। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করব। স্যার, আপনি কিন্তু একটা কাজ করতে পারেন। ওই যে দূরে একটা ঘর দেখা যাচ্ছে, আর ঘরে দেখছি আলোও জ্বলছে। আপাতত ওইখানে গিয়ে আপনি আশ্রয় নিতে পারেন যতক্ষণ গাড়ি না ঠিক হয়। হ্যাঁ স্যার, আমি ততক্ষণ গাড়িটা ঠিক করি। আপনি একটা কাজ করুন, আপনি ওই ঘরটাকে চলে যান, দেখুন কেউ আছে নাকি। কেউ থাকলে আপনি একটু আশ্রয় নিয়ে নিন। হ্যাঁ তাই তো, তুমি তো ঠিকই বলেছো। ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে তো একটু আশ্রয় নিলে হয়। ঠিক বলেছো, আমি যাই। গাড়ি ঠিক হয়ে গেলে আমাকে ডাকবে। হ্যাঁ, তারপর ডক্টর নাইম আলোটাকে লক্ষ্য করে চলে এলো সেই ঘরটার সামনে। বাড়িতে কেউ আছেন? বলছি বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে? কথাটা শুনে ডক্টর নাইম মনে মনে একটু আশা জাগলো, হয়তো কিছুক্ষণের জন্য হলেও একটু আশ্রয় পাবে। কে আপনি? এখানে এত রাতে কি চাই? বুড়িমা, আমি অনেক দূর থেকে এসেছি, আর এখনও অনেক দূরে আমাকে যেতে হবে। আমার গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, তাই কি করব বুঝতে না পেরে দেখলাম আপনার ঘরটা চোখে পড়লো। এই ঝড় বৃষ্টিতে কোথায় যাব বুঝতে পারছি না, তাই আপনার বাড়িটা দেখতে পেয়ে আপনার এখানে এলাম। আপনি যদি বলেন আপনার ঘরে যদি কোনো ব্যাটা ছেলে থেকে থাকে তাহলে আমাকে একটু আপনার বাড়িতে আশ্রয় দেবেন। আমার গাড়িটা ঠিক হয়ে গেলেই আমি চলে যাব। আমার ঘরে কোনো বেটা ছেলে নেই, কিন্তু তুমি যেহেতু অনেক দূর থেকে এসেছো,
আর এই ঝড় বৃষ্টির জন্য কোথাও যেতে পারছো না, তাহলে আসো, কোনো অসুবিধা নেই। যতক্ষণ না বৃষ্টি থামে তুমি আশ্রয় নিতে পারো আমার ঘরে। আরে না না বুড়িমা, বৃষ্টি থামা অবধি অপেক্ষা করতে হবে না। আমার গাড়িটা ঠিক হয়ে গেলেই আমি চলে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ভেতরে আসো। তারপর ডক্টর নাইম বুড়িমার ঘরে ঢুকলো। টালির ঘর, মাথার উপর থেকে বৃষ্টির পানি পড়ছে, আর বাইরে তো সবসময় আকাশ চমকাচ্ছেই। কিছুক্ষণ পর বুড়িমা ডক্টর নাইমকে মেহমানদারি করার জন্য একটু ভাত আর একটু পানি দিল। নাও বাবাজি, গামছাটা দিয়ে মাথাটা মুছে নাও, পুরো তো ভিজে গেছো। আরে নাও, একটু খেয়ে নাও। আরে না না বুড়িমা, এসব কিছু লাগবে না। আপনি আমাকে যে আশ্রয় দিয়েছেন এটাই আমার কাছে অনেক বড় কিছু, আর কিছু আমার লাগবে না। তাই বললে কি হয় বাবা? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি সারা রাত ধরে কিছু খাওনি। নাও, একটু খেয়ে নাও। আমি খুব বড় লোক না বাবা, তুমি আমার বাড়িতেই প্রথমবার এসেছো, আর ঘরে তো বেশি কিছু ছিল না, এই শুধু একটু ভাতই ছিল। তাই যতটা পেরেছি ততটাই দেওয়ার চেষ্টা করেছি। এইটুকুনি খাবার আল্লাহ তোমার রিজিকেই রেখেছে, তুমি খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আচ্ছা বুড়িমা, ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, দিন তাহলে। ঠিক আছে বাবা, তুমি খেয়ে নাও, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। তারপর বুড়িমা চলে গেল তাহাজ্জুদের নামাজ পড়তে, আর ডক্টর নাইম বুড়িমার দেওয়া ভাতটা খাচ্ছে। তখন সত্যি ডক্টর নাইমের অনেক খিদে পেয়েছিল, কারণ সারা রাত না খেয়ে আছে, আর যখন বেরিয়েছিল তখনও কিছু খায়নি। তাই ভাতটা পেয়ে ডক্টর নাইম খুবই খুশি হয়েছিল। কিছুক্ষণ ভাত খাওয়ার পরে ডক্টর নাইম কার একটা কান্নার আওয়াজ। ডক্টর নাইম কান্নার আওয়াজটা শুনে প্রথমে ভাবলো যে মনের ভুল হবে হয়তো, কিন্তু তার 1 মিনিট পরেই আবারও সেই কান্নার আওয়াজটা শুনতে পেল ডক্টর নাইম চিন্তা করলো, পাশের রুমে তো বুড়িমা নামাজ পড়ার জন্য গেল, তাহলে এরম করে কান্না করছে কে? তারপর ডক্টর নাইম মনে ভয় নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল সেই পাশের রুমটার দিকে। তারপর সে একবার উঁকি মারলো পাশের রুমের দিকে, আর সেটা দেখার পর ডক্টর নাইম গায়ের লোম খারাপ হয়ে গেল। ডক্টর নাইম দেখলো একটা ছোট বাচ্চা শুয়ে আছে, আর তার পাশে বুড়িমা নামাজ পড়ে কি যেন দোয়া করছে আর কান্না করছে। এটা দেখার পর ডক্টর নাইম মনে মনে ভাবলো, বুড়িমার নামাজ পড়া হয়ে গেলে সে জিজ্ঞাসা করবে যে ওই বাচ্চাটা কে, আর আপনি নামাজ পড়ে কি দোয়া করছেন যে এত কান্না করছেন। যেই ভাবা সেই কাজ। তার কিছুক্ষণ পরে বুড়িমা নামাজ পড়ে উঠল, আর ডক্টর নাইম বুড়িমার কাছে জিজ্ঞাসা করলো, আচ্ছা বুড়িমা, ওই বাচ্চাটা কে, আর আপনি নামাজ পড়ে কি এমন দোয়া করছিলেন যে এত কান্না করছিলেন? আর বাবা, দুঃখের কথা কি শোনাবো তোমাকে। ওই যে বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওটা আমার নাতিন। ছোটবেলায় ওর মা ওকে ছেড়ে চলে যায়, আর তার 2 বছর পরেই ওর বাপ মানে আমার ছেলে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর আমি ভাবলাম যতদিন বেঁচে আছে ততদিন আমি ওকে মানুষ করব, কিন্তু ওর ভাগ্যটা যে এত খারাপ সেটা আমি বুঝতে পারিনি। কেন বুড়িমা, কি হয়েছে ওর? ওর কাছে হয়তো আর বেশি সময় নেই। ওর কি একটা অসুখ হয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেকজনের থেকে পরামর্শ নিয়েছি, কিন্তু কেউ এর সেই অসুখটা ঠিক করতে পারেনি। অনেকদিন আগে একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই ডাক্তারটা আমাকে বলল যে এর কি একটা ভাইরাস হয়েছে, বেশি দিন আর বাঁচবে না। আর আমি যদি একে বাঁচাতে চাই তাহলে একটা জায়গার ঠিকানা বলেছিল, আর একটা
দিয়েছিল, বলেছিল এই ভাইরাসটা একমাত্র ওই ডাক্তারটাই ঠিক করতে পারবে। উনি নাকি নতুন করে এই ভাইরাসটার উপরে গবেষণা করে ওষুধ তৈরি করেছে। আমি যদি ওই ডাক্তারটার কাছে যেতে পারি তাহলেই নাকি আমার নাতিনটাকে আমি বাঁচাতে পারবো। কি বলছেন বুড়িমা? আচ্ছা, আপনাকে কোনো নাম বলিনি, মানে ওই ডাক্তারটার নাম বলিনি যেই ডাক্তারটার কাছে আপনাকে যেতে বলেছে? হ্যাঁ বাবা, বলেছিল। কি নাম বলেছিল বুড়িমা? ডাক্তারটার নাম হচ্ছে ডক্টর নাইম। সত্যি বলছেন বুড়িমা? মানে আপনি একটু মনে করে বলুন তো কি নাম বলেছিল? হ্যাঁ বাবা, আমার মনে আছে, ডাক্তারটার নাম ডক্টর নাইম। আর তুমি জিজ্ঞাসা করছিলে না যে আমি নামাজ পড়ে কি এমন দোয়া করছিলাম যে এত কান্না করছিলাম? আমি প্রত্যেক নামাজেই আল্লাহর কাছে শুধুমাত্র একটাই দোয়া করি যে আল্লাহ তুমি আমার নাতিনটাকে ঠিক করে দাও, আমি যেন সেই ডাক্তারটার কাছে যেতে পারি। ইয়া আল্লাহ, তুমি খালি আমাকে ওই ডাক্তারটার কাছে নিয়ে যাও আল্লাহ। আমি প্রত্যেক নামাজে শুধুমাত্র আল্লাহর কাছে এই দোয়াটাই করি, কিন্তু আল্লাহ হয়তো আমার এই দোয়াটা কোনোদিনই কবুল করবে না। কেন বুড়িমা দোয়া কবুল করবে না কেন? কারণ আমি অনেক গরিব মানুষ, আমি যে অত দূরে যাব আমার সেই ক্ষমতাটাও নেই। তাই আমার মনে হয় যে আমার এই দোয়াটা আল্লাহ কোনোদিনই কবুল করবে না। আপনার দোয়া কবুল হয়ে গেছে বুড়িমা। কোথায় কোথায় দোয়া কবুল হয়েছে? আপনার দোয়া কবুল হয়ে গেছে বুড়িমা। এবার আমি বুঝতে পেরেছি আমার কেন প্লেনের টিকিটটা ক্যান্সেল হলো। এবার আমি বুঝতে পেরেছি আমি কেন গাড়িতে করে এলাম। এবার আমি বুঝতে পেরেছি ওই রাস্তা দিয়ে না গিয়ে আমি কেন এই রাস্তা দিয়ে এলাম। এবার আমি বুঝতে পেরেছি কেন আপনার বাড়ির সামনে এসেই আমার গাড়িটা খারাপ হলো, কেন আমি আপনার বাড়িতে এসেই আশ্রয় নিলাম। বুড়িমা, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি দোয়া করার কারণে আল্লাহ নিজেই সেই ডাক্তারকে আপনার বাড়িতে এনে হাজির করেছেন। মানে আমি বুঝলাম না বাবা, কি বললে তুমি? বুড়িমা, আমি হচ্ছে সেই ডাক্তার নাইম যার কাছে যাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে সব সময় দোয়া করেছেন। কি সত্যি তুমি ডাক্তার নাইম? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আচ্ছা বুড়িমা, ঠিক আছে, চলুন প্রথমে আপনার নাতিনের ট্রিটমেন্টটা করি। হ্যাঁ ঠিক আছে বাবা, আসো বাবা আসো। তারপর ডক্টর নাইম সেই বাচ্চাটার ট্রিটমেন্ট করে বাচ্চাটাকে সুস্থ করে দিল। ঠিক আছে বুড়িমা, তাহলে আমি এখন আসি। সকালও তো হতে চললো আর বৃষ্টিও থেমে গেছে। এখন তাহলে আমি আসি। হ্যাঁ বুড়িমা, অনেক দূরেও যেতে হবে আমাকে। বাবা, তুমি আমার অনেক বড় উপকার করেছো, আর এই উপকারের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। না বুড়িমা, বরঞ্চ আমি আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আপনার সাথে যদি আমার আজকে দেখা না হতো তাহলে হয়তো আমি কোনোদিনই বুঝতে পারতাম না যে আল্লাহর কাছে যদি কোনো দোয়া মন থেকে করা হয় তাহলে সেই দোয়াটা কবুল হবেই। আর তাছাড়া আপনি আমাকে চেনেন না, তাতেই আমার এত খাতির যত্ন করলেন, সেটাই বা কজন করে বলুন। বুড়িমা, আমি তাহলে আসি। আচ্ছা বাবা, আমি দোয়া করি আল্লাহ যেন তোমার সব মনের ইচ্ছা পূরণ করুক। স্যার, যে কোনো কিছু করার পিছনে আল্লাহর যে কোনো একটা উদ্দেশ্য থাকে। আজ হয়তো আমার কথা আপনি বুঝতে পারছেন না, কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবেন। আমি প্রত্যেক নামাজেই আল্লাহর কাছে শুধুমাত্র একটাই দোয়া করি, ইয়া আল্লাহ তুমি খালি আমাকে ওই ডাক্তারটার কাছে নিয়ে যাও আল্লাহ। আপনাকে কোথাও যেতে হবে না। আপনি দোয়া করার কারণে আল্লাহ নিজেই সেই ডাক্তারকে আপনার বাড়িতে এনে হাজির করেছেন।
আমি হচ্ছে সেই ডাক্তার নাইম, যার কাছে যাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে সব সময় দোয়া করেছেন। হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি যাই করো না কেন তার পিছনে অবশ্যই একটা কারণ থাকে, এবং তুমি যাই করো না কেন সেটা ভালোর জন্যই করো।